স্বাগত সান্ধ্যবাজারের সঙ্গে আছি আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। যে পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো, তো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে হতে গেছে। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয়, সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা। গালিব, প্রকল্প ও খাত ভিত্তিক দুর্নীতি তথ্য প্রকাশিত হবে শ্বেতপত্রে প্রথম সভা শেষে জানালেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং সব মেকআপ প্রকল্প নিয়ে তৈরি হবে প্রতিবেদন। এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার একটা দায়িত্ব এই শ্বেতপত্র কমিটির আছে, কিন্তু তারা বলছে যে এই অর্থ ফিরিয়ে আনাটা কঠিন হবে, কিন্তু যারা পাচার করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে চায় তারা। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। গালিব, আমরা শুনছিলাম বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলছিলেন কালো টাকা সাদা করার পথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং উপদেষ্টা পরিষদের সভা ছিল আজ। সেই সভা শেষে তিনি গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। মিম, আমরা দেখেছি গত কয়েক অর্থ বছরেই কিন্তু কালো টাকা সাদা করার একটা সুযোগ ছিল। আজকে উনি যেটা বলছেন যে এই সুযোগটা থাকলেও কিছু টাকা হয়তো সাদা হয়, কিন্তু সেটা রাষ্ট্রের খুব একটা উপকারে আসে না। এনেও আমরা সান্ধ্যবাজারে জানাবো বিস্তারিত। শুরুতেই জানাবো শ্বেতপত্র কমিটির আজকের সভা নিয়ে। অর্থনীতির খাতগুলোতে বিগত বছরগুলোতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার তথ্য উপাত্ত তুলে ধরবে শ্বেতপত্র প্রদান কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনীতি সংস্কারের চলমান সমস্যা ও সমাধানের বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরবে 12 সদস্যের এই কমিটি। সেই সাথে ভবিষ্যতে কিভাবে সেটা বন্ধ করা যাবে সেই বিষয়ে পরামর্শ দেবে বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর গত 15 বছরে যেসব ছোট ও বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তাতে শুধু দেশের অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেই সাথে সরকারি খরচ বেড়েছে। এর বিপরীতে জীবনযাপনের মান তো বাড়েইনি, বরং চাপ বেড়েছে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের। তথ্য বলছে গত 15 বছরে সরকারি ঋণ ছাড়িয়েছে 15.5 লাখ কোটি টাকা, যার বড় অংশ প্রকল্পের নাম নিয়ে আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর আর্থিক খাতে এর পরিমাণও কয়েক লাখ কোটি টাকা। এতে ধীরে ধীরে বেহাল হয়েছে দেশের অর্থনীতি, আর মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী সূচকের ঘানি টানতে হচ্ছে সাধারণ মানুষকে, যা জুলাই শেষে খাদ্যে ছাড়িয়েছে 14% ঘর। এরকম নানা সংকটে দেশের ছাত্র ও জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পতনের পর তিনি এবং দায়িত্বে থাকা ব্যক্তিরা পালিয়ে বা আত্মগোপনে গেলেও অর্থ আত্মসাৎ ও পাচারের দায় চাপে পরবর্তীতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের। এতে বিশেষ কিছু খাতের সাথে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নাগরিক জীবন সহজ হয় এবং ভবিষ্যতে আর কেউ এত বড় ক্ষতির সুযোগ না পায়। এরই ধারাবাহিকতায় অর্থনীতি সংস্কারে 12 সদস্যের কমিটিকে শ্বেতপত্র প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে শ্বেতপত্র প্রদানের মাধ্যমে অর্থনীতিতে স্বচ্ছতা আনা এবং এর অনুশীলন অব্যাহত রাখার কথা জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানানো হয়। কমিটিকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ে বিগত বছরগুলোতে কিভাবে এবং কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেই বিষয় তুলে আনা হবে, সেই সাথে তা থেকে উত্তরণের পরামর্শ দেওয়া হবে। বিশেষ এই কমিটি খাতভিত্তিক দুর্নীতি তথ্য প্রকাশ করবে। সেই খাতের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকলেও তাদেরও নাম প্রকাশ করা হবে। অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন, এটা স্বচ্ছতার অনুশীলন। ওইটা যেমন কিছুটা আমরা বলবো, এটাও কিছুটা বলবো, ইঙ্গিত দিব, কারণ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্যান্য বিষয়াদি সামনে আছে, সেহেতু এইটা ওই সংস্কারের কর্মসূচিগুলোকে আরেকটু আলোকিত করবে। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো
দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। এছাড়া গত দেড় যুগে যেসব টাকা পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে আসা অনেক জটিল বিষয়। তবে সেগুলো পাওয়া না গেলেও যারা পাচার করেছে তাদের শাস্তি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে কাজ করবে এই কমিটি। আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয়, সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। নাগরিকদের সঞ্চয়কারীদের অধিকার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ থাকে সেটা আমরা বলবো। এই আমানতের মাধ্যমে বিনিয়োগকে সচল রাখার ক্ষেত্রে যদি কোনো বক্তব্য থাকে আমরা সেটার কথা এইটা নিয়ে বলবো, এবং সেই আগামী দিনে যেন অযোগ্য লোককে লাইসেন্স দেওয়া না হয় এগুলির কথা আমরা বলবো। নাগরিকদের আমানত ঠিক রাখা, সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগ করা এবং আগামী দিনে যেন কেউ দুর্নীতি করতে না পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। না, কমিটিতে এই আলোচনা কিছুটা হয়েছে যে পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো। তো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে হতে গেছে, পেপার ট্রেল যেটা আর কি ট্র্যাকিং করা, এটা সহজ ব্যাপার না। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। কমিটির পক্ষ থেকে জানানো হয় নাগরিক জীবন সহজে ছাত্র জনতা সহ অংশীজনদের সাথে বৈঠক করা হবে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। কালো টাকা সাদা করার পথ বন্ধ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও হজের খরচ কমানো সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গুম বন্ধে প্রথমবার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে মানুষের মানবাধিকার সুরক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মতে গত 17 বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দল ও মতের 629 জন গুম ও অপহরণের শিকার হয়েছেন। 78 জনের মরদেহ উদ্ধার হলেও গ্রেফতার দেখানো হয়েছে 73 জনকে, আর ফিরেছেন 62 জন। আয়নাঘর থেকে ফেরা কয়েকজনের রোমহর্ষক বর্ণনায় উঠে আসে সেই নির্যাতনের চিত্র। তবে এখনও নিখোঁজ রয়েছে একটি বড় অংশ। শেখ হাসিনা সরকারের এই অমানবিক প্রক্রিয়া বন্ধে সম্প্রতি তদন্ত কমিশনও গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে প্রথমবার স্বাক্ষর করল বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিটি নাগরিকের মানবাধিকার সুরক্ষার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এই দলিলে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। মূল্যবোধ বিরোধী আখ্যা দিয়ে কালো টাকা সাদা করার পথও বন্ধ করার সিদ্ধান্ত হয়। বলা হয় পুরনো উপায়ে কিছু টাকা ফিরলেও তাতে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের। একটি পরিবারের জন্য সুরক্ষার ব্যবস্থা বৈষম্যের অংশ বলেও আলোচনা হয় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠকে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও হজের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। নেপালে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়ন ও পাকিস্তানে টেস্ট সিরিজে ঐতিহাসিক বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ ও অন্যান্য সদস্যদের অভিনন্দন জানানো হয়। উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার
সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। চাহিদা বিবেচনায় গত অর্থ বছরের চেয়ে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা 8.57% বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এই অর্থ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে গভর্নর। একই সঙ্গে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে জবাবদিহিতার আওতায় আনারও ঘোষণা দিয়েছে গভর্নর। শীতল পাটিতে সবসময় উঠে এসেছে ফুল, প্রকৃতি আর গ্রামের আবহ। উঠানে বসে অবসর সময়ে শীতল পাটিতে ঘরের নারীরা এঁকেছেন নিজেদের গল্প। এবারের কৃষি ও পল্লী উন্নয়নের ঋণ নীতিমালায় গ্রামীণ অর্থনীতির উৎসারী খাতে অন্তর্ভুক্ত হয়েছে শীতল পাটি। 2024-25 অর্থাৎ চলতি অর্থবছরে গত অর্থবছর থেকে 8.57% বাড়িয়ে 38,000 কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর তা নিয়েই সরকারি বেসরকারি ব্যাংক ব্যবস্থাপক ও পরিচালকদের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে কৃষিতে ঋণের প্রভাব বাড়াতে হলে অন্তত 30% বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ব্যাংকাররা। কৃষির দিকে তাকিয়ে এই 2.5 লাখ আর একটু বাড়ানো যায় কিনা স্যার, যদি 5 লাখ করা যায়, কারণ টাকার ভ্যালুও তো আগের মতো না, আগের 2.5 লাখ আর এখন 2.5 লাখ তো এক না। ইয়ার অন ইয়ার 30% গ্রোথ রেট যদি না করতে পারি, এটা খুব একটা মিনিংফুল কিছু হবে না প্রথমে। দ্বিতীয়ত স্যার, যদি রিফাইন্যান্স কোনো উইন্ডো দেওয়া যেতে পারে আমাদেরকে, আমি মনে করি এটা আমাদেরকে একটা পজিটিভ হেল্প করবে। গভর্নর জানান, জিডিপির হারে কৃষির অংশ কম হলেও দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে। আমাদের এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি আমাদের বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমদানির ডিপেন্ডেন্সিটাও বাড়ছে, কারণ উৎপাদনের যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ সেটা কিন্তু সেইভাবে বাড়ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ছাড়াও আর্থিক কারণেই খাদ্যপণ্যে পুরোপুরি আমদানিতে যেতে পারবে না বাংলাদেশ। আমরা ফুড সিকিউরিটি বলি, অনেক সময় বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি, কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয়। ঘুরে ফিরে আমাদের যে এখনো মানে পুষ্টিকর খাদ্যের যে অভাব, সেটা কিন্তু ব্যাপকভাবে আছে। স্টান্টিং বাংলাদেশে ব্যাপকভাবে আছে। আমাদের এখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে আছে, বন্যা হোক আর না হোক আছে। এখন এই জায়গাগুলো কাজ করার জন্য আমাদের এগ্রিকালচার সেক্টরের দিকে ফোকাস না দিয়ে উপায় নেই। প্রকৃত কৃষকরা যেন ঋণ পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কোনো কৃষক যদি ঋণের অর্থ দিতে না পারেন, সেক্ষেত্রে তা মওকুফের বিষয়েও ভেবে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। কৃষকের জুতায় পা ঢুকিয়ে দেখেন যে কি অবস্থাটা হয়, মানবিকভাবে জিনিসটাকে সলভ করার, এবং তার জেনুইন কারণ থাকলে পরে সেটাকে বিবেচনায় নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কী করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে যে কিছু লোন আছে, অনেক লোনই আছে যেগুলো খাতা কলমে আমি রাখতে পারি চিরকাল, কিন্তু কোনো লাভ হবে না। লেটস রাইট ইট অফ, এবং রাইট ইট অফ মানে একটা পার্মানেন্টলি রাইট ইট অফ। লক্ষ্যমাত্রা পূরণে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বিতরণের লক্ষ্যে 12,500 কোটি টাকা আর বেসরকারি ও বিদেশি ব্যাংক বিতরণ করবে 25,300 কোটি টাকা। তবে যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মনে করিয়ে দিলেন গভর্নর। বেনিফিট না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। হত্যা মামলায় সাবেক মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এছাড়া আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানকেও ফের রিমান্ডে দিয়েছেন আদালত। রকিবুল রাহাতের প্রতিবেদন। রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের নিচে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। পরে পুলিশ ও সেনা নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে। হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীর 8 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। তাকে রিমান্ডে নেয়ায় অসন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। এটার মোটিভ এবং এটার তদন্তের ক্ষেত্রে এটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায়
রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ত ওই আসামির নাই। এর আগে বৃহস্পতিবার সকালে পৃথক দুটো হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ সময় আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন তারা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ক্ষমতার দাপটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নিজ পরিবারের নামে দখলে নিয়েছিলেন বন বিভাগের 212 একর জমি। গড়ে তুলেছিলেন পার্ক, বাগান, খামার, চাষের পুকুর সহ নানা স্থাপনা। দীর্ঘ 16 বছর পর ক্ষমতার পট পরিবর্তন হওয়ায় এসব জমি দখলমুক্ত করছে বন বিভাগ। রাঙ্গুনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়। ফয়সাল করিমের প্রতিবেদন। পাহাড়ের টিলায় বন বিভাগের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল এই গয়ালের খামার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়ায় 8 বছর আগে এই খামার গড়ে তুলেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। সোমবার অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করে বন বিভাগ। যদিও এই সুযোগে এখানে লুটপাট চালায় দুর্বৃত্তরা, নিয়ে যায় শতাধিক গয়াল ও খামারের নানা অবকাঠামো। টিলার চারপাশে চোখে পড়ল ছোট বড় বেশ কয়েকটি পুকুর, যেখানে দীর্ঘদিন ধরে নানা জাতের মাছ চাষ করা হতো। বন বিভাগের অন্তত 50 একর জায়গা দখলে নিয়ে এই গয়াল ও মাছের খামার গড়েছিলেন এরশাদ মাহমুদ। মাছের সদস্য ছিল গরু, ছাগল, গরু, তারপরে গয়াল। মাঝে মাঝে টইকেন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো, 7টা 8টার মতো আছে। আবার ওইখানেও আছে। এরা তো ধীরে ধীরে করছে, এগুলোকে একসাথে করছে না, বুঝলেন না? আর শেষ তো এই কয়েকদিনের মধ্যে শেষ হয়ে গেছে। আশপাশের আরো বেশ কয়েকটি পাহাড় ও জায়গা দখলে নিয়েছিল হাসান মাহমুদের পরিবার, যার মোট আয়তন 212 একর। বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের অদূরে সুখবিলাস নামের এই বিনোদন কেন্দ্র ও দুধপুকুরিয়ার এই মাল্টা বাগানটিও হাসান মাহমুদের পরিবারের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। অভিযানের পর এসব এলাকার বড় বড় পুকুর ঘিরে চলে স্থানীয়দের মাছ ধরার হিড়িক। সোমবার থেকে লাগাতার অভিযানে এসব জমিতে গড়ে তোলা সব স্থাপনা গুড়িয়ে দেয় বন বিভাগ। খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ, চট্টগ্রাম শহর রেঞ্জের আমরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করি। তো গোয়াল রাখার জন্য 6টা শেড ঘর আমরা ভেঙে দেই এবং ওখানে পাশে 3টা পুকুর ছিল, বড় আকারের পুকুর ছিল। পুকুরগুলো আমরা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। কর্মকর্তাদের দাবি 1 বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি। 105 একর আমরা আমাদের নিজের দখলে নিয়ে আসছি। আর বাকি যেগুলো আছে এখানে অবকাঠামো নাই, এখানে এমনি বনের জায়গা, এগুলো আমরা অচিরেই আমাদের পরীক্ষা দিন আমাদের কন্টিনিউ চলতেছে। এগুলো আমরা 2-4 দিনের ভিতর সবগুলো আমাদের নিজেদের দখলে নিয়ে চলে আসবো। অভিযোগ আছে গত 16 বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো বন বিভাগের এসব জায়গা দখলে নেয় হাসান মাহমুদের পরিবার। বুধবার পর্যন্ত যেসবের 105 একর উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলো উদ্ধার করা হবে এবং সেখানে বৃক্ষরোপণ করা হবে। ইতিপূর্বে আমাদের এটার জেলা প্রশাসনের কাছে উচ্ছেদ প্রস্তাবও দেওয়া আছে। তদুপরি আমরা এখন উচ্ছেদ করছি আর কি, এবং এখানে পিওর মামলা দাখিল করা হবে। 2008 সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। 1.5 দশকেরও বেশি সময় তার ছত্রছায়ায় এলাকায় দখল ও লুটপাটের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। গালিব, ক্ষুদ্র ঋণে অনেকের জীবন বদলে গেলেও দিন দিন প্রান্তিক এলাকা থেকে কমে শহরে বাড়ছে এই ঋণের কার্যক্রম। কিন্তু দুর্গম এলাকাতেও কিন্তু এই ঋণ পেতে এখনো ভোগান্তি পোহাতে হয়। সরকারের নীতি সহায়তা দেওয়ার তাগিদ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ITS থেকে নিছি 50,000, তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। তখন কি ঋণ যা দেখাচ্ছি অফিসে চুর মাচুর ভাঙাভাঙি লোকগুলাকে খুঁজে পাই না। ঋণ নেওয়ার জন্য অনেক টাকা দেওয়া গেছিল, 5,000, 10,000, 15,000 করে। 2-3 সপ্তাহ ঘোরাফেরা করছে, পরে টাকাগুলো মারে নিয়ে চলে গেছে। মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো এন্টারপ্রাইজ এই মাঝখানে এই জামটা করার জন্য এই সাপোর্টটা তো গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে। আমরা এই এমআরআইকে ডিজিটালাইজ করার জন্য এখন যে খরচ আমরা নিজেরা যদি ওয়ালেট করে করি তাহলে খরচ একদম কমে যাবে। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত, নিচ্ছে একটা বিরতি। একটু পর সাথেই থাকুন। কয়েকদিন ধরেই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার আহ্বান জানিয়ে আসছিল বিএনপি। বৃহস্পতিবার বিকালে সেটিই হলো। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সাথে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ঘণ্টাখানেক আলোচনার পর কথা বলেন গণমাধ্যমের সাথে। বিএনপি মহাসচিব আশাবাদী হয়ে বলেন, দ্রুত স্থিতিশীল রাষ্ট্র গঠন করবে এই সরকার এবং নির্বাচনের দিকে আগাবে। তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিতস্কির সাথে বিএনপি বৈঠক করে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে, যেখানে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে জ্বালানি সহ রাশিয়ার সাথে বাংলাদেশের সকল বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। বাংলাদেশে ব্যাংকের শাখা খোলার বিষয়ে আগ্রহ জানান রাশিয়া। সেটিকে স্বাগত জানানোর পাশাপাশি রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়ে কথা বলেন আমির খসরু। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক কোঅপারেশন, জ্বালানি কোঅপারেশন, সাংস্কৃতিক কোঅপারেশন, প্রত্যেক কিছুর বিষয় পরে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী, এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে। যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। অন্যদিকে বৃহস্পতিবার বিকালে গুলশানে জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের কথা জানান তারা। বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে, এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন, আমরা সে তথ্য দিয়েছি। আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার 72 থেকে 75 সালে ক্ষমতায় ছিল, তখনও প্রায় 30,000 লোককে তারা হত্যা করেছিল। এরপরে বিডিআর যে ঘটনা, সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল। এর আগে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ 25 পরিবারের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেওয়ার কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কল্যাণমুখী রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশব্যাপী ধারাবাহিক সংলাপের আয়োজন করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি স্টাডিজ CGS। দুপুরের সংবাদ সম্মেলনে এর উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক মানুষের সুপারিশ তুলে ধরবে CGS। 5 মাস ধরে চলবে এই সংলাপ। প্রাথমিকভাবে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনাতে অনুষ্ঠিত হবে সংলাপ। আরও জানাচ্ছেন আজহার লিমন।
ছাত্র জনতার নজিরবিহীন বিপ্লবের পর প্রশ্ন উঠেছে নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া কেমন হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংবাদ সম্মেলন তেমন একটি উদ্যোগের অংশ। এখানে বলা হয় সিজিএস গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন নিয়ে ধারাবাহিক সংলাপ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী শনিবার সংবিধান নিয়ে হবে যার প্রথম আয়োজন। পুরো 5টি মাস ধরে এভাবে মানবাধিকার, বিচার ব্যবস্থা, নাগরিক আইন, আর্থিক খাত কিংবা গণমাধ্যম সহ প্রধান খাতগুলো নিয়ে সংলাপ করবে সংস্থাটি। এখানে অংশ নেবে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পাশাপাশি প্রান্তজনেরা। চট্টগ্রাম, রাজশাহী কিংবা খুলনায় অনুষ্ঠিতব্য এই সংলাপ থেকে সুপারিশ তুলে ধরা হবে সর্বোচ্চ পর্যায়ে। প্রশ্ন ছিল, এগুলো বাস্তবায়নের নিশ্চয়তা কতটুকু? আমরা কোনো প্রতিশ্রুতি পেয়েছি না, আমরা কারো কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি, সিজিএস কোনো প্রতিশ্রুতি পাইনি, আমি কোনো প্রতিশ্রুতি পাইনি। আমাদের কাজ হচ্ছে একই সঙ্গে দায়িত্বে যারা আছেন এবং যারা দায়িত্বে যেতে আগ্রহী রাজনৈতিক দল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কাঠামোগত পরিবর্তনগুলো কি। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের বিষয়টি। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেন, যে অবস্থায় সংবিধান আছে সেখানে রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া সম্ভব নয়। এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি, আর কোনো পথ কি আছে আমরা জানি না। আমার ধারণা আর কোনো পথ নেই। সরকার বা সরকার প্রধানের মেয়াদ নিয়ে এই বিশ্লেষক বলেন, সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিটি আন্তর্জাতিক মানের নয়। ফলে 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গত 15 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের স্মরণ করেন। ছাত্র জনতার বিপ্লবকে এগিয়ে নিতে সবার অবস্থান থেকে ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। আজহার লিমন, এখন, ঢাকা। দেশের ব্যাংক খাত যেখানে হোঁচট খাচ্ছে সেখানে ক্ষুদ্র ঋণের সাফল্য ঈর্ষণীয়। প্রান্তিক জনগোষ্ঠীর নিয়মিত সঞ্চয়ে সারা দেশে চলছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। বর্তমানে ঋণদানের পাশাপাশি বাড়ছে সঞ্চয়ের প্রবণতাও। তবে গ্রামে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কমে বেড়েছে শহর আর শহরতলিতে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র ঋণে বেকারত্ব দূর ও স্বনির্ভরতা বাড়লেও টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরিতে দরকার সরকারের নীতি সহায়তা। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ, বান্দরবনের রিজভী রাহাত, নীলফামারী থেকে আমিরুল বাপি সহ আর জানাচ্ছেন সেলিয়া সুলতানা। চারদিকে বৃষ্টির জল থই থই করছে। মাঠঘাট, ফসলের ক্ষেত এখন টইটুম্বুর পানিতে। আমিষের চাহিদা মেটাতে ক্ষেতের ধারে ছোট ছোট জাল নিয়ে মাছ ধরার চেষ্টা। সারি বেঁধে রোপণ করা আমনের চারাগুলো কিছুদিন পরে সোনালী ধানে ভরিয়ে ফেলবে কৃষকের গোলা। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের প্রায় সব জায়গারই চিত্র একই রকম। কৃষকরা আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী। যাদের একসময় কিছুই ছিল না তাদের অনেকেই জমি চাষ করছেন বন্ধক নিয়ে। শুধু জমি বন্ধক নয়, পশুপালন, ছোট ব্যবসা, উদ্যোক্তা, এরকম অনেক উদাহরণ তৈরিতে গত প্রায় 3 দশক ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দেশের ছোট বড় এনজিও। ওখানে 100-100 টাকা করে সঞ্চয় দিয়ে 20,000 টাকা করে লোন উঠায় মাসে মাসে কিস্তি দিছি। এই যেমন পঞ্চগড়ের সীতাগ্রাম এলাকায় জলিল বেনু দম্পতি। পেশায় রাজমিস্ত্রি জলিলের ঠিকঠাক থাকার ঘরও ছিল না 2 যুগ আগে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকার ঘর করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন, জমি কিনে বসত বাড়ির আয়তন বাড়িয়েছেন। টিন কিনে আমরা টিনের ঘর দিছি, তারপরে লোন পরিশোধ করে গরু নিছি, তারপরে লোন পরিশোধ করে এই যে বাচ্চা কাচ্চা ছোট ছোট এদেরকে পড়ালেখা করাই। একই গ্রামের এক বাড়িতে দেখা যায় গাছ থেকে বাদাম আলাদা করছেন বেশ কয়েকজন নারী। তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এনজিও ঋণের সাথে জড়িত। গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছি 50,000, তারপর আইটিএস থেকে নিছি 50,000, তারপর জমিন বিক্রি করছি, গরু কিনছি, আমার স্বামীকে বিদেশে পাঠাইছি। এনজিও সংশ্লিষ্টরা বলছেন, গ্রামাঞ্চলের দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ প্রকল্প অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। মুদ্রার উল্টোপিঠও দেখেছেন অনেকে।
ঋণ নেওয়ার জন্য অনেক টাকা দেওয়া গেছিল, 5,000, 10,000, 15,000 করে। 2-3 সপ্তাহ ঘোরাফেরা করছে, পরে টাকাগুলো মারে নিয়ে চলে গেছে। তখন কি ঋণ যা দেখেছি অফিসে চুর মাচুর ভাঙা ভাঙি লোকগুলাকে খুঁজে পাই না। 30,000 টাকা দিলে ওদের এখানে 5-7,000 টাকা জমা দিতে হবে, তার উপরে আবার 15%, 12% সুদ। জানা গেছে 8 থেকে 10% ঋণ গ্রহীতা এই অর্থ ব্যয় করেন অনুৎপাদনশীল কাজ, যেমন মেয়ের বিয়ে দেয়া, বিলাসী জীবনযাপন, জুয়া খেলার মতো কাজে। ফলে ঋণ শোধ করতে না পেরে অনেকেই হারান ভিটেমাটি, এলাকা ছাড়াও হন কেউ কেউ। তাই এই ঋণের টাকা যেন ঠিকঠাক উৎপাদনশীল কাজে ব্যয় হয়, সেদিকে নজরদারি বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন গ্রহীতাদের সচেতনতার। ক্ষুদ্র ঋণের উদ্যোগ, শাখা সংখ্যা, সদস্য, ঋণ স্থিতি, সঞ্চয় স্থিতিতে সবচেয়ে পিছিয়ে বান্দরবানও। এখানকার হিসেবটা কিছুটা ভিন্ন। এখানে চ্যালেঞ্জ যেন পাহাড়ের সাথে ঘেঁষে ঘেঁষে চলে। আমাদের রাস্তাটা দূরে বলে এটার কারণে ওরা আসতে চায় না। কয়টা আসছে আর অনেকগুলো আছে, ওইটারও আসে না। আমার হাজবেন্ডের যদি একটা ব্যবসা বাণিজ্য নিয়ে যদি চলতে পারতাম একটু ভালো হতো। আমাদের দোকানে লোনের প্রয়োজন, যা সুদের কারণে লোন নিতে পারছিনি। বান্দরবান জেলায় ক্ষুদ্র ঋণ জনপ্রিয় না হওয়ার পেছনে পাহাড়ের দুর্গমতা একটা প্রধান কারণ। এছাড়া আমাদের এখানে ঋণের যে সুদের হার, এই সুদের হারটাকে কিন্তু পাহাড়ের মানুষ বেশ উচ্চ সুদ হার মনে করে, যে কারণে তাদের ক্ষুদ্র ঋণের একটা অনীহা কাজ করে। এরপর আছে হচ্ছে ঋণ কাগজপত্রের যে জটিলতা। একটা ঋণ নিতে গেলে যত ধরনের কাগজপত্র দিতে হয়, এখানকার মানুষজন যেহেতু শিক্ষা দীক্ষায় একটু পিছিয়ে আছে, তারা এই কাগজপত্রের জটিলতা নিয়ে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। শাখাগুলোর কাজের পরিধি সবচেয়ে কম ময়মনসিংহ, সিলেট বিভাগে। তবে এখানে পরিধি শহর ও উপশহরে সীমাবদ্ধ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম। গ্রামাঞ্চলের যে সমিতিগুলো ছিল সেটি অনেক কমে গিয়েছে, ঋণদান সমিতি, এবং এনজিওগুলোর এখন শহর বা শহরতলির যে ঋণদান বা সমিতিগুলো আছে সেগুলো কিন্তু বেশ বেড়েছে। এবং এর কারণ হিসেবে যেটি এনজিও কর্মী বা গ্রামাঞ্চলের মানুষ যেটি বলছেন, যে আসলে গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা কিছুটা বেড়েছে। বিশেষ করে ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশালে যে শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের ফলে কিন্তু সেখানে দরিদ্র পরিবারের অনেকের গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং ভালুকা ত্রিশাল ছাড়াও ময়মনসিংহের নান্দাইল এবং গৌরীপুরেও বেশ কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে। স্থানীয়রা কিন্তু এখানে কাজের সুযোগ পেয়েছেন। এবং রিক্সা, অটোরিকশার, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার দৈনন্দিন আয়টা হয়, সেই আয়টা দিয়েই কিন্তু তারা তাদের যে সংসার চালাতে পারেন বা সংসারের উন্নতির জন্য তারা কাজ করতে পারেন। যার কারণে এনজিও ঋণের প্রতি একটা বিমুখতা বা অনাগ্রহ তৈরি হয়েছে। আগে বেকার ঘুরে বেড়াইছিলাম, এখন গাড়ি চালাই, আমার দিনে 800-1000 টাকা কামাই হয়। ঘুরে ফিরে সব গল্প একই রকম, কিন্তু ভিন্নতা হলো গত কয়েক দশক ধরে চলে আসা ক্ষুদ্র ঋণ কার্যক্রম কতটুকু সফল হলো, বিশেষ করে দারিদ্রতা বিমোচন এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রটি কতটুকু টেকসই করতে পারলাম আমরা। সমীক্ষা বলছে ক্ষুদ্র ঋণ দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যক্রম যে চলমান থাকে সেটি ঢাকা বিভাগে, এরপরেই রয়েছে চট্টগ্রাম। কিন্তু কুড়িগ্রামের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে সবচেয়ে কম কাজ করছে এনজিওগুলো, বিশেষ করে ক্ষুদ্র ঋণ দানের ক্ষেত্রে। যে জায়গায় একটা প্রবলেম আছে সেটা হলো গ্রাজুয়েশন। তারা যখন একটা লেভেল থেকে মাইক্রো এন্টারপ্রাইজে নিজেকে কনভার্ট করবে, এটা কিন্তু একটা সহজ জায়গা না, একটা জাম্প। বাংলাদেশে যদি ওই গ্রুপ অফ পিপুলকে আপনি রিয়েলি পুশ করতে চান, সাস্টেইন করাতে চান, তাহলে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো এন্টারপ্রাইজ এই মাঝখানে এই জাম্পটা করার জন্য তাদের সাপোর্টের প্রয়োজন আছে। এই সাপোর্টটা তো গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে, আপনার ব্যাংকের কাছ থেকে আসবে, অথবা মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে সাপোর্ট করার জন্য স্পেশালাইজ ইনস্টিটিউশন হতে পারে। কিছু ব্যাংক কিন্তু মাইক্রো এন্টারপ্রাইজ করার চেষ্টা করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ক্ষুদ্র ঋণ শাখার মাধ্যমে এনজিওগুলো 4.08 কোটি গ্রাহককে 2,493 কোটি টাকা বিতরণ করেন শুধুমাত্র 2023 সালে, যেখানে 70 থেকে 75% ঋণ বিতরণ হয় ক্ষুদ্র সঞ্চয়কারীদের কল্যাণে। এমআরএ বলেন, এমএফআই বলেন, মানুষের জন্য, এবং মানুষের টাকাই কিন্তু চলছে। আমি বললাম যে 75,000 কোটি টাকা আছে তাদেরই সঞ্চয়, এই প্রান্তিক মানুষের এই তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে 75,000 কোটি টাকা। এটা কিন্তু খুব সহজ বিষয় না। আদায়ের হার যদি আপনি দেখেন,
95-96%, 98%। ইভেন কোভিডের সময় আদায়ের হার ছিল 93-94, এখন এটা 98-99% আদায়ের হার। সুতরাং এই যে ঋণ দেয়া নেয়া এগুলির ক্ষেত্রে তাদের যে কস্টটা, এটাকে বিবেচনা করেই আমরা সার্ভিস চার্জটা করি। আর এই টোটাল পোর্টফোলিওর 35% হলো আপনার মাইক্রো এন্টারপ্রাইজ। আমরা এই এমআরআইকে ডিজিটালাইজ করার জন্য এমএফআইকে আমরা যদি ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াইতে পারি, এখন যে খরচ আমরা নিজেরা যদি ওয়ালেট করে করি তাহলে খরচ একদম কমে 10 পয়সা 20 পয়সায় আমরা কাজ করব। বর্তমান ব্যাংক ও মূল্যস্ফীতির বিবেচনায় সুদের হার আবারও পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানটি, যা ক্ষুদ্র সঞ্চয়কারীদের আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে বলে মনে করে সংস্থাটি। সেলিয়া সুলতানা, এখন। শান্ত বাজার নিচ্ছি আর একটা বিরতি। পিটচিক রিপোর্টের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্ত বাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পেনসিলভেনিয়ার সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না হামলাকারী টমাস ক্রুকসের। এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে এফবিআই। তাদের মতে টমাস ক্রুকস একাই হামলা চালিয়েছিলেন, এর সঙ্গে অন্য দেশের কোনো সংশ্লিষ্টতা নেই। তার ব্যবহৃত বন্দুক, গাড়ি ও বিস্ফোরক দ্রব্যের ছবি প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রায় 1 বছর ধরে ট্রাম্পের প্রচার সমাবেশের খোঁজ রাখছিলেন তিনি। গেল 13 জুলাই পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ভাষণের সময় পাশের একটি ভবনের ছাদে 6 মিনিট ছিলেন হামলাকারী। পরে সেখান থেকে 8টি গুলি করেন। এতে ট্রাম্পের কানে গুলি লাগে এবং আহত হন আরও 2 জন। পরে সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন 20 বছর বয়সী ক্রুকস। শান্ত বাজার নিচ্ছে আরো একটা বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন শান্ত বাজার। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। বিকেল 4:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বাফুফে কর্মকর্তারা স্বাগত জানায় অনূর্ধ্ব 20-এর যুবাদের। সাফের বয়সভিত্তিক অন্য সব পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব 20-এর শিরোপা অধরাই ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সাফ অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বীরের বেশি দেশে ফিরেছে বাংলাদেশের যুবারা। কোচ মারফুল হক কৌশল আর মিরাজুল রাব্বিদের দুর্দান্ত পারফরমেন্সে অসাধারণ এই অর্জনে ক্রীড়াঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।